হ্যালো। ফোনের ওপারে তানভীরের কণ্ঠ পেয়ে বন্যা ফুপিয়ে কেঁদে উঠল। বন্যার কান্নার শব্দ পেয়ে তানভীর শান্ত কণ্ঠে বলল। বন্যা প্লিজ শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। বন্যা ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলল। আপনি কোথায়? কেমন আছেন? আমি রাজশাহীতে ভালো আছি, তুমি প্লিজ একটু শান্ত হও। রাজশাহীতে কেন? সেখানে তো আবির ভাইও আছে। উনি কি জানেন মেঘের এই অবস্থা? না, জানে না। কেন? আপনারা কি তাকে কিছু বলেননি? না, কেন বলুন তো? কারণ সে এখন শোনার অবস্থাতেই নেই। কথাটা কনকুরে পৌঁছাতেই বন্যা আতকে উঠে জিজ্ঞাসা করল। কি হয়েছে আবির ভাইয়ার? তানভীর চুপচাপ। ফোনের ওপার থেকে আর কোনো কথা শোনা যাচ্ছে না। বলুন না কি হয়েছে আবির ভাইয়ার। প্লিজ আমাকে সবটা খুলে বলুন। তানভীর কথা বলতে পারছে না, মনে হচ্ছে কণ্ঠ ভেঙে ভেঙে আসছে। ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলল। বন্যা, আমি এত কিছু আর সইতে পারছি না। একদিকে ভাইয়া অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি, অন্যদিকে বনুর অবস্থাও ভালো না। বনুর কাছে তো তোমরা সবাই আছো, কিন্তু ভাইয়ার কাছে আমরা মাত্র কয়েকজন। আমি না পারছি বনুর টেনশনে রাজশাহী থাকতে, আর না পাচ্ছি ভাইয়াকে ছেড়ে ঢাকা ফিরতে। ওদের দুজনেরই করুণ অবস্থা ভেবেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আপনি প্লিজ শান্ত হন। আবির ভাইয়ের কি হয়েছে আমাকে একটু পরিষ্কার করে বলবেন প্লিজ। তানভীর গলা খাকারি দিয়ে বলা শুরু করলো। ভাইয়া বনুর কথা চিন্তা করে সব কাজ তাড়াতাড়ি করে শেষ করে ফেলেছিল। আমাকে কল দিয়েও বলেছিল সে তাড়াতাড়ি ফিরবে এবং বনুকে সারপ্রাইজ দেবে। কিন্তু রাজশাহী থেকে ঢাকা রোডে ভাইয়াদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। যেহেতু ভাইয়া আমার সাথে কথা বলার কিছুক্ষণ পরেই অ্যাক্সিডেন্ট ঘটেছিল, তাই অ্যাক্সিডেন্টের পর ভাইয়ার ভাঙাচোরা ফোন থেকে কল লিস্টের প্রথমে আমার নাম্বারটি পাওয়া যায়। সেই অনুযায়ী রাস্তার এক লোক বিকেলে আমাকে কল করলেই এবং ভাইয়ার অ্যাক্সিডেন্টের খবর দিলেই, খবরটা পেয়েই আমি, রাকিব, রাসেল, আসিফ ভাইয়া তাড়াতাড়ি সম্ভবত স্পটে পৌঁছে দেখি ইতিমধ্যে ভাইয়াকে রাজশাহী সদর হাসপাতালে নেওয়া হয়েছে। ভাইয়া মাথা এবং পিঠের মেরুদণ্ডতে প্রচণ্ড আঘাত পেয়েছে। তানভীরের এত দীর্ঘ কথা শুনে বন্যা আবারও ফুপি কেঁদে উঠল। বলল। এখন আবির ভাইয়া কেমন আছে? ভালো না, আইসিইউতে আছে। ঘণ্টাখানেক আগেই অনেক কষ্টের পর ডাক্তার জ্ঞান ফেরাতে সক্ষম হয়েছিল, কিন্তু জ্ঞান ফেরার পর থেকেই ভাইয়া বারবার বনুকে খুঁজছে। বলছে, তানভীর প্লিজ আমাকে মেঘার কাছে নিয়ে চল, আমার কেমন জানি লাগছে, আমি আবার মেঘার কাছে ফিরতে চাই। ভাইয়াকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু এতে তার পাগলামি আরও বাড়ছে। বারবার বলছে মেঘার কাছে গেলেই আমি ভালো হয়ে যাব, এখানে থাকতে আমার মন সাড়া দিচ্ছে না। আমরা কিছুতেই ভাইয়াকে সামলাতে পারছি না। অবশেষে ডাক্তার বাধ্য হয়ে তাকে ঘুমের ইঞ্জেকশন দেয়। এখন আপাতত ভাইয়া ঘুমাচ্ছে, কিন্তু জানি না জ্ঞান ফিরলে তাকে কিভাবে সামলাবো। সাবধানে থাকবেন, আবির ভাইয়ের খেয়াল রাখবেন। বন্যা শোনো, ওই দিকটা তোমরা প্লিজ সামলে নিও। আর হ্যাঁ, আরিফ সবটাই জানে, কোনো কিছুর প্রয়োজন পড়লে আরিফকে বলবে। আর আবির ভাইয়ার এই অবস্থার কথা কাউকে বলার প্রয়োজন নেই। হুম। ওইদিকে মেঘ এখনো ঘুমাচ্ছে। রাত বাজে প্রায় 4টা, এখনো পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয়নি। তাই ডক্টর আশা রাখছে হয়তো সবটা সামলে নিবে। খানবাড়ির কিছু সদস্য বাড়িতে গেছে, আর কিছু সদস্য হসপিটালে মেঘের কেবিনের সামনে অপেক্ষা করছে। খানবাড়িতে আদি একা আছে। ছেলেটা হয়তো আজ এই ভয়ঙ্কর রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিল, তাই জানতে পারলো না তার ঘুমের মধ্যেই খানবাড়িতে ঘটে গেছে কত অনাকাঙ্ক্ষিত ঘটনা। আদি কথা ভেবে মোজাম্মেল খান আকলিমা খান খানবাড়িতে যেতে বললেন। যদিও আকলিমা খান যেতে চাননি, কিন্তু বড় ভাসুরের আদেশ কি করে ফেলবে। রাতের আধার কাটিয়ে যখন ভোরের আলো ফুটবে ভাব, ঠিক তখনই শোনা গেল আবারও মেঘের আর্তনাদ। সকলেই ছুটে গেল মেঘের কেবিনের দিকে। এসে দেখলো আবারও ব্লিডিং শুরু হয়েছে। আরিফ ও ইকবাল খান ছুটে গেল ডক্টরের কাছে। ডক্টর এসে সবটা দেখে আলী আহমেদ খানের দিকে তাকিয়ে বলেন, সরি মিস্টার খান, আমাদের হাতে আর কিছুই নেই। আপনারা আল্লাহকে ডাকুন এবং পেশেন্টকে অতি তাড়াতাড়ি ঢাকা মেডিকেলে শিফট করার ব্যবস্থা করুন। আই এম সরি। বলে ডক্টর কেবিন থেকে বেরিয়ে চলে গেল। আলী আহমেদ খান হঠাৎ দাঁড়ানো থেকে বসে পড়ল। আরিফ ছুটে এসে আগলে ধরল তার বড় মামাকে। ইকবাল খান হঠাৎ পরিস্থিতি সামাল দিতে দিতে হাতে থাকা মেঘের রিপোর্টের ফাইল দিতেই আলী আহমেদ খানকে বাতাস করা শুরু করলো। আলী আহমেদ খান অজোরে ঘামছে। মিম পানি নিয়ে এসেছে তার বড় আপুর জন্য। ভাইজান, তুমি একটু শান্ত হও।
দেখবি সব ঠিক হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের এই পরিস্থিতিতে থেকে রক্ষা করবেন। মোজাম্মেল খান ভাঙ্গা কণ্ঠস্বর শুনে আলী আহমেদ খান চোখ মেলে তাকালো, কাতর কণ্ঠে বলল, তোরা কেউ আমার আবিরকে খবর দে। তুমি চিন্তা করো না ভাইজান, আবিরের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আরিফ অসহায় দৃষ্টিতে সকলের মুখের পানে তাকিয়ে আছে। সে যেন এই পরিস্থিতিতে কিছু বলতে পারছে না। আবির কোথায় এবং কেমন আছে সেটা জানলে হয়তো পরিস্থিতি আরও অস্বাভাবিক পর্যায়ে চলে যাবে। বোনা এক নজর আরিফের দিকে তাকিয়ে তারপর বাকি সবার দিকে তাকালো। কি অসহায় সেই দৃষ্টি! সব কিছু জানার পরও চুপ করে মুখ বুজে থাকার কষ্ট বোনাকে তিলে তিলে ক্ষয় করছে। ভাই, অ্যাম্বুলেন্স রেডি, ভাবিকে এখনই নিয়ে যেতে হবে। এলাকার এক ছোট ভাইয়ের কণ্ঠ শুনে আরেক পিছন ঘুরে তাকালো। তারপর সবাইকে নিয়ে পা দিল আরেক নতুন গন্তব্যে, যার নাম ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। তানভীর, এই তানভীর। আবিরের চিৎকার শুনে তানভীর, রাকিব, রাসেল ও আসিফ ছুটে আসলো। আবিরের ঘুম ভেঙেছে, আল্লাহ জানে এখন আবার কি প্রশ্ন করে। কি হয়েছে ভাইয়া, কিছু লাগবে? তোকে কতবার বলেছি আমি বাড়ি ফিরতে চাই, ব্যবস্থা কর জলদি। কিন্তু ভাইয়া তুমি তো অসুস্থ। আমি ঠিক আছি, ইমিডিয়েটলি আমার ঢাকা ফেরার ব্যবস্থা কর। তানভীর এবার উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া প্লিজ শান্ত হও। অতিরিক্ত উত্তেজনা ও টেনশনে তোমার মাথার ক্ষতস্থান থেকে আবারও রক্তক্ষরণ হচ্ছে। হোক, তাও আমি বাড়ি ফিরতে চাই। আবির বেডের আশেপাশে তার নিজের ফোনটাকে খুঁজলো, দেখলো সাইড টেবিলের এক কর্নারে তার ভাঙ্গাচোরা ফোনটা পড়ে আছে। আবির চোখ ঘুরিয়ে তাকালো তানভীরের দিকে। তোর ফোনটা দে তো। আবিরের কণ্ঠ শুনে তানভীরের সরাসরি ভয় কাঁপুনি দিয়ে উঠল। তানভীর জানে আবিরকে উল্টাপাল্টা বোঝানো বা থামানো এত সহজ না। কাপা কণ্ঠে বলল, ভাইয়া আমার ফোনে চার্জ নেই, ফোন অফ। কতক্ষণ ধরে তোর ফোন অফ? গতকাল 6টার দিকে ফোন অফ হয়ে গিয়েছিল। আর আমার অ্যাক্সিডেন্ট কয়টায় হয়েছিল? 4:30 নাগাদ। ও মাই গড, আমার ফোনটা দীর্ঘ 13 ঘন্টা যাবৎ সুইচ অফ। আমার মেঘ তো এতক্ষণে পাগল হয়ে গেছে। এই রাকিব, তোর ফোনটা দে, মেঘকে কল দেই। এখানে এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে? পেশেন্টকে একা থাকতে দিন। বলে ডক্টর এহসান বের হওয়ার পথে পা রাখল। হঠাৎই কিছু মনে পড়ার ভঙ্গিতে পেছনে তাকিয়ে আবিরকে বলল, প্লিজ, আপনি কোনো দুশ্চিন্তা করবেন না। আপনার মাথার ক্ষতটা অল্প দেখা গেলেও ভিতরে ইন্টারনাল ড্যামেজ হয়েছে অনেক। অতিরিক্ত চিন্তা করলে তা প্যানিক অ্যাটাকেও রূপ নিতে পারে। বলে ডক্টর এবার বেরিয়ে গেল। প্রতিদিনের ন্যায় সকালের আকাশে আজ রক্তিম সূর্যটা উঠেছে। তেজও আছে প্রতিদিনের মতোই, কিন্তু প্রতিদিনের মতো খানবাড়ির মানুষের মনে শান্তি নেই। সকালে স্নিগ্ধতা নেই, নেই কোনো নাস্তা খাওয়ার বা অফিস যাওয়ার তাড়া। আজ অতি ভয়ঙ্কর একটা সকালের সাক্ষী হলো খান পরিবার। কিছুক্ষণ আগেই মেঘকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটা নার্স বারবার চেষ্টা করছে মেঘের শরীর থেকে এক সিরিঞ্জ ব্লাড নিয়ে টেস্ট করার জন্য, কিন্তু কিছুতেই তা সম্ভব হচ্ছে না। ব্লাড নেওয়ার জন্য নার্স শরীরের কোনো সঠিক শিরা খুঁজে পাচ্ছে না। এদিকে ব্লাড টেস্ট করে ব্লাড দেওয়া অতি জরুরি। ইতিমধ্যে খান পরিবার ডক্টরের পরামর্শ অনুযায়ী 7 ব্যাগ রক্তের যোগান দিয়েছে, কিন্তু কিছুতেই তা সম্ভব হচ্ছে না। এতক্ষণে মেঘের পেট ব্যথা শুরু হয়েছে। মেয়েটা ব্যথায় কুকড়ে যাচ্ছে, ঝাপসা চোখে কিছুই দেখতে পাচ্ছে না। তাও তার বন্ধ দু চোখ ব্যর্থ চেষ্টা করছে আবিরকে খোঁজার। চোখ বন্ধ করে বারবার একটা কথাই বলছে, আমার আবির ভাইকে এনে দাও। মিটিং চলছে গত 1 ঘন্টা ধরে। 15 জন ডক্টরের একটা টিম কাজ করছে মেঘের সমস্যা নেই। হালিমা খান বারবার অজ্ঞান হচ্ছে। মোজাম্মেল খান ও আলী আহমেদ খান স্তব্ধ হয়ে এক জায়গায় বসে আছে। মালিহা খান ও মিম হালিমা খানকে সামলাতে ব্যস্ত। গতকাল বন্যা ও আকলিমা খান খানবাড়িতে ফিরে গিয়েছিল। সকাল হতে না হতেই বন্যা ফোন দিয়ে মিমকে জানিয়েছে তারা ডিরেক্ট ঢাকা হসপিটালে আসছে। মাহমুদা ও জান্নাত কিছুক্ষণ আগেই এসেছে। 305 নম্বর কেবিনের পেশেন্টের বাড়ির লোক কে আছেন? ডক্টরের কণ্ঠ শুনে সবে সামনের দিকে তাকালো। আরিফ, মাহমুদা খান ও ইকবাল খান দ্রুত ডক্টরের সামনে এগিয়ে গেল। ডক্টর, আমরা আসি। আপনি কি হন পেশেন্টের? ভাই, পেশেন্টের হাজব্যান্ড কই? উনি আপাতত শহরের বাইরে আছেন। কি হয়েছে প্লিজ আমাদেরকে বলুন। ওনার অবর্তমানে আমরাই পেশেন্টের গার্ডিয়ান। এখানে পেশেন্টের বাবা মা, শ্বশুর শাশুড়ি, ভাই, চাচা চাচি সবাই আছে।
সরি মিস্টার, পেশেন্টের হাজব্যান্ডকে আমাদের লাগবে। কেন ডক্টর, কোনো গুরুতর সমস্যা? প্লিজ আমাদেরকে বলুন। ঠিক আছে, আপনারা যে কোনো দুজন আমার কেবিনে আসুন। ডক্টরের পিছু পিছু আরিফ ও ইকবাল খান কেবিনে ঢুকলো। বসুন। আরিফ ও ইকবাল খান চেয়ার টেনে বসলো। দেখুন মিস্টার, পেশেন্টের অবস্থা অনেক ক্রিটিক্যাল। এই অবস্থায় সিজার করা অতি জরুরি। তাছাড়া পেশেন্টের পেটে টুইন বেবি, যার কারণে পেশেন্টের শারীরিক ঝুঁকি অনেক বেশি। আরিফ ও ইকবাল খান অবাক দৃষ্টিতে দুজন দুজনের দিকে তাকালো। মেঘের সকল রিপোর্ট আবিরের কাছে থাকে। মেঘের টুইন বেবির কথা বাড়ি কেউই জানতো না। হয়তো আবির কোনো কারণে কাউকে কিছু জানেনি। পেশেন্টের হাজবেন্ডকে খবর দিন। পেশেন্টের ব্লাডিং কমানোর জন্য জরুরি একটা অপারেশন অতি গুরুত্বপূর্ণ, যে অপারেশনের কারণে পেশেন্টের পরবর্তীতে আর কখনো বাচ্চা নিতে পারবে না। পেশেন্টের হাজবেন্ডের অনুমতি থাকলে আমরা পেশেন্টকে সিজার ও জরুরি অপারেশন একই সাথে করব কিছুক্ষণের মধ্যে। ডক্টরের কথা শুনে ইকবাল খানের ধ্যান ভাঙল। বলল, ডক্টর, জরায়ুর অপারেশনটা কি না করলে হয় না? ডক্টর অনেক নিষ্ঠুরভাবে উত্তর দিলেন, যদি আপনাদের মেয়েই বেঁচে না থাকে, তাহলে পরবর্তীতে বাচ্চা কিভাবে নিবে? জরায়ুর এই অপারেশনটা না করলে পেশেন্টকে বাঁচানো হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে না। এখন পছন্দ আপনাদের। ঠিক আছে, আমি বাইরে পেশেন্টের আরও গার্ডিয়ান আছে, তাদের সাথে আলোচনা করে আপনাকে জানাচ্ছি। যারা এই অপারেশনটার ক্ষেত্রে অন্য কারো মতামত গ্রহণযোগ্য নয়। এখানে হাজবেন্ডের স্বাক্ষর অবশ্যই লাগবে। আপনারা পেশেন্টের হাজবেন্ডকে দ্রুত আনার ব্যবস্থা করুন। হঠাৎ বাইরে কারোর অনেক চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। আর এবার ইকবাল খান ছুটে গেল বাহিরে। রাসেল আর রাকিব আবিকে জড়িয়ে ধরে আছে আর বারবার বলছে শান্ত হতে। আবির তানভীরের গলা ধরে আছে। আবিরের মুখে একটাই শব্দ, আমার মেঘের এই অবস্থা, তুই আমাকে আগে বলিসনি কেন? আমাকে কেন মিথ্যে সান্ত্বনা দিয়ে হসপিটালে আটকে রেখেছিলি? তানভীর বারবার পরিস্থিতি বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আবির তা শুনতে নারাজ। আরিফ ও ইকবাল খান এগিয়ে গেল আবিরের দিকে। ভাইয়া তুমি প্লিজ শান্ত হও, বনু সুস্থ হয়ে যাবে। তুমি এত অশান্ত হলে আল্লাহ না করুক তোমার কোনো বড় ক্ষতি হয়ে যাবে। তানভীরের কথা শুনে আবিরের মেজাজ যেন আরও তুঙ্গে চড়ে গেল। শক্ত হাতে থাবা দিল আবিরের গলায়। পরিবারের সবার কথাই আবির শান্ত হলো। ছুটে যেতে চাইল মেঘের কাছে। আরিফ আবিরের হাত জাপটে ধরে বলল, ভাইয়া, ভাবির কাছে তুমি পরে যেও, আগে আমাদের সাথে চলো। আরিফের কথা শুনে আবির অবাক দৃষ্টিতে তাকালো। আরিফ আবিরের চাহনি বুঝতে পেরে আবারও বলল, ভাবির ইমার্জেন্সি সিজার করা লাগবে। সেখানে কিছু ফর্মালিটি আছে যা তোমাকে ছাড়া অসম্ভব। আরিফের কথা শুনে আবির প্রশ্ন করল, কি হয়েছে আমার মেঘের? আরিফ আর ইকবাল খান আবিরকে কোনো কিছু না লুকিয়ে সবটাই খুলে জানালো। অতঃপর ইকবাল খান প্রশ্ন করল, আবির, তুই কি জানতি তোদের যে টুইন বেবি হবে? জি, কয়েকদিন আগে জেনেছি, কিন্তু মেঘকে জানাইনি। আবির ইকবাল খানের উদ্দেশ্যে আবার বলল, কাকামণি, আমাদের মনে হয় এখন মেঘের চিকিৎসার ব্যবস্থা আগে করা উচিত। তাড়াতাড়ি চল, এমনিতেই অনেক লেট হয়ে গেছে। আবির ছুটে গেল সকল ফর্মালিটি পূরণ করতে। প্রায় 20 মিনিট পর মেঘ, এই মেঘ। আবির কণ্ঠ শুনতে পেয়ে মেঘ ঝাপসা চোখে বারবার তাকানোর চেষ্টা করছে, কিন্তু আফসোস যা কিছুতেই সম্ভব হচ্ছে না। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি এসেছেন আহিয়ার আব্বু? আবির মেঘের এক হাত চেপে ধরে বলল, আমি এসেছি, তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। একটা নার্স এসে মেঘকে ওটিতে নেওয়ার প্রস্তুতি নিতে নিতে আবিরের উদ্দেশ্যে বলল, এখন পেশেন্টকে ওটিতে নিতে হবে, প্লিজ ওনার হাতটা ছাড়ুন। কিন্তু আবির ছাড়ল না। জানালো ওটিতে নেওয়ার আগ পর্যন্ত ও মেঘের সাথেই থাকতে চায়। নার্স বাধ্য হয়ে মেঘকে অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাওয়া শুরু করলো। আবির মেঘের এক হাত ধরে মেঘের সাথে যাচ্ছে। আহিয়ার আব্বু, আমার যদি কিছু হয়েও যায়, আপনি আমার আহিয়াকে দেখবেন, ওর কিছু হতে দেবেন না। আমার কাউকে দরকার নেই, আমার শুধু তুমি থাকলেই চলবে। একবার তুমি ফিরে এসো সুস্থ হয়ে। আমাদের কোনো ছেলে মেয়ের প্রয়োজন নেই, আমরা দুইজন দুইজনের জন্য বাঁচবো। না 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 আহিয়ার আব্বু, আপনি কথা দিন আমার আহিয়াকে দেখবেন। আর হ্যাঁ, আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন যদি আপনার সাথে কোনো ভুল করে থাকি।
বলে মেঘ অঝরে কান্নায় ভেঙে পড়ল। মেঘের মুখে এসব কথা শুনে আবির পাগলের মতো মেঘকে জাপটে ধরল নিজের বুকে। আমি কিছু হতে দেব না তোমায়। দেখো সব ঠিক হয়ে যাবে। আমি তোমায় খুব ভালোবাসি আহিয়ার আম্মু। আমি তোমায় খুব ভালোবাসি আহিয়ার আম্মু। আবারও সুস্থ হয়ে ফিরে এসো শুধু আমার জন্য। মেঘকে জড়িয়ে ধরে আবিরের কান্না দেখে ডক্টর, নার্সসহ সকলে স্তব্ধ। ডক্টর ইশারা পেতে আরিফ আর ইকবাল খান আবিরকে টেনে দূরে সরালো, কিন্তু তাও মেঘের হাত থেকে আবিরের হাতটাকে কেউ সরাতে পারল না। যখন অপারেশন থিয়েটারের সামনে চলে আসলো, আবির বাধ্য হয়ে মেঘের হাত চালো, ধপাস করে বসে পড়ল অপারেশন থিয়েটারের বাইরে। আশেপাশের সবাই এক পাগল প্রেমিক অথবা এক পাগল স্বামী দেখাই ব্যস্ত। অনেকেই আবির আর মেঘের ভালোবাসা দেখে স্তব্ধ হয়ে গেছে। এক হাতে ব্যান্ডেজ, এক পায়ে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ নিয়ে হসপিটালে অপারেশন থিয়েটারের সামনে ফুলরে বসে আছে আবির। এতক্ষণ মাথায় সাদা ব্যান্ডেজটাও ভিজে এসেছে রক্তে। বারবার হাতের উল্টো পিঠ দিয়ে নাক মুছছে আবির। দুহাত ভিজে গেছে রক্তে, কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই। মিস্টার আবির, দীর্ঘ 1 ঘন্টা পর ডক্টরের কণ্ঠ পেয়ে আবির মাথা তুলে তাকালো। তাড়াহুড়ো করে দাঁড়িয়ে প্রশ্ন করলো, ডক্টর, আমার মেঘ কেমন আছে? ডক্টর হাসি মুখে উত্তর দিল, আপনি প্লিজ টেনশন করবেন না, সুখবর আছে। সুখবর? জি, একটা অপারেশন সাকসেসফুল। আপনার মাশাআল্লাহ 2টা ফুটফুটে সন্তান হয়েছে, একটা ছেলে এবং একটা মেয়ে। আবির খানিকটা মলিন মুখে প্রশ্ন করলো। আর আমার মেঘ? ডক্টর এবার ঠোঁট প্রসারিত করে উত্তর দিল, পেশেন্ট ভালো আছে, আর তার দ্বিতীয় অপারেশন অর্থাৎ জরায়ুর অপারেশন করার প্রয়োজন হয়নি। আপনারা চাইলে আবারও সন্তান নিতে পারবেন ইনশাআল্লাহ। আবির এবার খুশিতে ডক্টরকে জড়িয়ে ধরল, তারপর হঠাৎ ছেড়ে দিয়ে বলল, সরি ডক্টর। ইটস ওকে মিস্টার খান। আমার সন্তানেরা আর তাদের মা কোথায়? পেশেন্ট নাও আউট অফ ডেঞ্জার, আর বেবিদের কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাছে দেওয়া হবে। বলে ডক্টর হাসি মুখে চলে গেলেন। রাকিব, রাসেল, আরিফ ও তানভীর ছুটে এসে আবিরকে জড়িয়ে ধরল। সবাই আবিরকে অভিনন্দন জানাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর 2টা চাঁদের টুকরো এসে ধরা দিয়েছে খানবাড়িতে। গত 24 ঘন্টায় খানবাড়ির শোকের বাড়িতে পরিণত হয়েছিল। আদির পর বহু বছর কেটে গেছে, এই বাড়িতে কোনো ছোট্ট বাবুর আগমন ঘটেনি। আজ মেঘ আর আবিরের সন্তানেরা সেই শূন্যতাকে পূর্ণতা দিয়েছে। আবির তো খুশিতে আলী আহমেদ খানকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আলী আহমেদ খানও ছেলেকে সান্ত্বনা দিল। মালিয়া খান হালিমা খানকে জড়িয়ে ধরল। সাথে যোগ হলো আকলিমা খান, বন্যা মিম, মাহমুদা খানও জান্নাত। ভাইয়া! তানভীরের চিৎকার শুনে সকলে সেদিকে তাকালো। ইকবাল খান, মোজাম্মেল খান ও আলী আহমেদ খান দৌড়ে ছুটে গেল আবির দিকে, কিন্তু ইতিমধ্যে আবিরকে রাকিব ও রাসেল ধরে ফেলেছে। আসিফ ছুটে গেল ডাক্তার ডাকতে। আবির অজ্ঞান হয়ে গেছে। হসপিটালের কয়েকটা ছেলে স্টাফ এসে আবিরকে ধরাধরি করে বেডে শুয়ে দিল। আসিফ তাড়াতাড়ি করে ডক্টর নিয়ে এসেছে। ডক্টর, ভাইয়ার কি অবস্থা? ডক্টর আবিরের গতকাল থেকে আজ পর্যন্ত সকল রিপোর্ট চেক করতে করতে বলল, উনি অলরেডি আগে থেকে অসুস্থ। ওনার মাথায় কিছু ইন্টারনাল ড্যামেজ হয়েছে। এই মুহূর্তে ওনার অনেক রেস্টের প্রয়োজন। কিন্তু উনি ওনার ওয়াইফের জন্য সকাল থেকে অতিরিক্ত টেনশন নিয়ে ছোটাছুটি করছে, যার ফলে পেশেন্টের একটা মাইনর প্যানিক অ্যাটাক ঘটেছে। ডক্টরের কথা শুনে সকলেই আঁতকে উঠল। ডক্টর সূক্ষ্ম চোখে সকলের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে আশ্বাস দিয়ে বলল, আপনারা টেনশন করবেন না, পেশেন্টের যথাযথ ট্রিটমেন্ট করা হয়েছে। হয়তো ঘন্টাখানিকের মধ্যে জ্ঞান ফিরে আসবে। পেশেন্টের জ্ঞান ফিরলে আপনারা কেউ এমন কিছু করবেন বা বলবেন না যাতে ওনার আবারও টেনশন বাড়ে। ওনাকে টেনশন ফ্রি রাখার চেষ্টা করবেন। আর হ্যাঁ, পেশেন্টের কম হলেও আগামী 1 মাস রেস্টের প্রয়োজন। আশা করি আপনারা তা লক্ষ্য রাখবেন। আবিরের বিপদ কেটে গেছে শুনে সকলেই একটা দীর্ঘশ্বাস ফেল। হঠাৎ রাকিব তানভীরের উদ্দেশ্যে বলল, তানভীর, আমরা আবিরের কাছে আছি, তুই তোর পরিবার নিয়ে মেঘের কাছে যা। একটু আগে একটা নার্স এসে জানিয়ে গেছে মেঘের জ্ঞান ফিরেছে। ঠিক আছে, তোমার ভাইয়ার খেয়াল রেখো, আমরা যাচ্ছি। সন্ধ্যা 7টা। আবির পিটপিট করে চোখ খুলছে। হঠাৎ চাউনিতে চোখে সাদা বাল্বের আলোটা অসহ্যকর ঠেকছে। হঠাৎ কি ভেবে যেন তাড়াতাড়ি করে উঠে বসার চেষ্টা করলো। আবিরের জ্ঞান ফিরেছে দেখে রাকিব ও রাসেল ছুটে এসেছে। কিরে আবির, কিছু লাগবে? আবির মাথায় এক হাত চেপে ধরে
রাকিবের দিকে তাকালো। মাথায় এখন ব্যথা নেই, কিন্তু কেমন যেন ঝিমঝিম করছে। আবির ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলল, আমার মেয়ে কই? আমার ছেলে মেয়ে কই? রাসেল খানিকটা হেসে জবাব দিল, ওরা সবাই আছে, এমনকি সুস্থ আছে, তুই টেনশন করিস না। আবির ব্যাকুল কণ্ঠে বলল। আমাকে ওদের কাছে নিয়ে চলো। আবিরের ব্যাকুলতা বুঝতে পেরে রাকিব বলল, ঠিক আছে, নিয়ে যাচ্ছি, তুই একটু শান্ত হ। মেঘের কেবিনে মালিয়া খান ও হালিমা খান বসে আছে। মেঘকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে রেস্টের জন্য। একটু আগে একে একে সকলে মেঘকে কেবিনে এসে দেখে গেছে। তানভীর, বন্যা, মিম ও আদি তো ছোট্ট বাবু সোনাদের ছাড়তে চায়নি। মালিয়া খান ধমকে সবগুলোকে কেবিনের বাইরে পাঠিয়েছে। বাবুরা এখন মেঘের আশেপাশে ঘুমাচ্ছে। মেঘ আবিরের কণ্ঠ শুনে মালিয়া খান ও হালিমা খান উঠে দাঁড়ালো। আবিরকে মেঘের সাথে কথা বলার সুযোগ করে দিয়ে সবাই বাহিরে চলে গেল। আবির নিশ্চুপ ভঙ্গিতে সামনের দিকে এগিয়ে গেল। চুপচাপ মেঘের পাশে একটা চেয়ার টেনে বসলো। 2 মিনিট স্তব্ধ হয়ে মেঘের দিকে তাকিয়ে মেঘের কপালে একটা দীর্ঘ চুমু আঁকলো। তারপর মেঘের পাশে থেকে আস্তে আস্তে 2 বেবিকে একসাথে কোলে নিল। পাপ্পার স্পর্শ পেয়ে বাবু দুইটা স্পষ্টভাবে চোখ খুলে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির বেবিদের কপালে চুমু দিয়ে আদর করল। আবিরের শব্দ পেয়ে মেঘ আস্তে আস্তে চোখ খুলো। চোখ খুলে আবিরকে দেখে মেঘের মনটা প্রশান্তিতে ছেয়ে গেল। আস্তে আস্তে বলল, আহিয়ার আব্বু। আবির ছেলে মেয়েকে কোলে নিয়ে মেঘের বেডের পাশে এগিয়ে বসলো। বলো আহিয়ার আম্মু। আমি ভেবেছিলাম আমি আপনাকে আর দেখতেই পাবো না, হয়তো এই দেখাই শেষ দেখা। আবির হুট করে মেঘের ঠোঁটে আঙুল চেপে ধরল। চুপ, এসব কথা আর না। আমাদের প্রেমের গল্প থেকে আলাদা হওয়ার পৃষ্ঠাটা আমি নিজ হাতে ছিঁড়ে দেব, তবু তোমায় কখনো কোথাও যেতে দেব না। আর আজ এত খুশির দিনে এসব কথা তো হবেই না। দেখো আমাদের আহিয়া, কিন্তু আমাদের এই পুচু সোনাটার নাম কি দেওয়া যায় বলো তো? মেয়ের নাম তো আপনি আমাদের বিয়ের আগেই রেখেছেন, এখন ছেলের নামটাও আপনি রাখেন। খানিকটা ভুল বলেছ। তখনও আমাদের বিয়ে হয়েছিল, শুধু তুমি জানতে না। এখন ছেলের নাম তুমি রাখো। বর্ষার পানির মতো চারিদিক যেন খুশিতে থই থই করছে। খান পরিবারে খুশির জোয়ার নেমেছে। দীর্ঘ একটা দম বন্ধকর পরিবেশের পর আবারও আলো রোশনিতে আলোকিত হয়েছে খান পরিবারের সকল সদস্যদের মন। হসপিটাল থেকে আবিরের এখনও নাম কাটা হয়নি। তানভীর আর আলী আহমেদ খান হসপিটাল কর্তৃপক্ষের সাথে কথা বলে আবিরকে মেঘের রুমে শিফট করেছে, কিন্তু আবিরের রেস্ট করার কোনো খবর নেই। সারাক্ষণ ছেলে মেয়েকে নিয়ে মেঘের সাথে খুনসুটিতে ব্যস্ত থাকে। আবিরের ছেলে মেয়ে দুনিয়াতে এসেছে আজ মাত্র 4 দিন। এরই মাঝে ছেলে মেয়ের পক্ষ ভাগাভাগি শেষ। আবিরের একটাই দাবি, ওর মেয়ে আহিয়া ওর পক্ষে, কিন্তু মেঘ তা শুনতে বা মানতে নারাজ। মেঘ চায় ছেলে মেয়ে দুজনের মায়ের পক্ষে থাকুক। ভাইয়া, তানভীরের কণ্ঠ শুনে মেঘ আবির দুজনেই সেদিকে তাকালো। ভেতরে আয়। তানভীর ভেতর এসে বেবিদের কাছে গেল। ছেলে বাবুটাকে কোলে নিয়ে বলল, আমার মামা কি করে? তাড়াতাড়ি বড় হয়ে যাও, তোমাকে কাঁধে চড়িয়ে পুরো এলাকা ঘুরবো। তানভীরের স্পর্শ পেয়েই হয়তো বেবিটা বুঝতে পেরেছে এটা তার পাপা নাই, তাই ঠোঁট বাঁকিয়ে কাঁদা শুরু করলো। এই যে মামা, কেঁদো না। চকলেট খাবে? তোমাকে আমি অনেক চকলেট এনে দিব, তারপরও কেঁদো না প্লিজ। তানভীরের কথা ও কর্মকাণ্ড দেখে মেঘ হাসতে হাসতে বেডে লুটুপুটি খাচ্ছে। বহু কষ্টে হাসি থামিয়ে বলল, ভাইয়া, আমার এইটুকু ছেলেকে তুমি চকলেট খাওয়াতে চাইছো? ওকে আমি অল্প বয়সেই সব কিছু ট্রেনিং দিব। তানভীরের কথা শুনে আবির হঠাৎ ফুঁসে উঠে বলল, তাহলে তো হয়েছেই। আমার ছেলেটাকে অল্প বয়সে তোর মতো পাকা বানাস না ভাই, তাইলে আবার বোনের বান্ধবীর সাথে প্রেম করতে যাবে। আবিরে খোঁচে মারা কথা শুনে তানভীর টিটকেরি কেটে বলল, ছি ভাইয়া, আমাকে কি তোমার এত কাঁচা টেনার মনে হয়? আমি তো আমার ভাগিনাকে চাচাতো বোনের সাথে প্রেম করা শেখাবো। আবির অবাক কণ্ঠে উত্তর দিল, তাহলে তো আমার ছেলে সারা জীবন সিঙ্গেলই থাকতে হবে। তুই তো আমার ছেলের চাচা না হয় মামা হয়ে বসে আছিস। আমি তো আমার ছেলের চাচা মামা কোনোটা হতেই ইন্টারেস্ট না। তাহলে? তানভীর আবির দিকে তাকিয়ে এক চোখ মেরে জবাব দিল, শ্বশুর হব শ্বশুর, ওকে আমার মেয়ের জামাই বানাবো, বুঝলা ভাইয়া? আবির ঠাট্টার কণ্ঠে উত্তর দিল, বললেই হলো। তোকে আমার বিয়াই জীবনেও বানাবো না। জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করেন।
সমন্দি ভাই। তানভীর হাসতে হাসতে বলে উঠল। আমার মেয়েকে তোমার ছেলের সাথে ভাগিয়ে দিব, পারলে তুমিও আটকে দেখিও বিআই মশাই। ওদের কাণ্ড দেখে মেঘ ধমকে সুরে বলে উঠল। তোমরা প্লিজ একটু চুপ করবা? আমার মেয়েটা ঘুমিয়ে আছে, উঠে যাবে। আহিয়ার কথা শুনে আবির তানভীরের মাথায় চাটি মেরে বলল। দূর শালা, কথা কম বল। আমার মেয়ে ঘুম থেকে উঠলে তোকে জীবনে মেয়ের বাপ হওয়ার সুযোগটাই আমি দিব না। আমি তোমার শালা না, সম্বন্ধী হই, সম্মান দিয়ে কথা বলো। তো তোকে সম্মানের চূড়ায় নিয়ে যেতেই চাই, কিন্তু তুই তো আড়ালে দেখা করিস না। মেঘ বিরক্তিকর কণ্ঠে বলল। উফ, তোমরা বাচ্চাদের মতো ঝগড়া করা বন্ধ করবে? তারপর তানভীরের উদ্দেশ্যে আবার বলল। ভাইয়া, আমাদের রিলিজ কয়টায় দেবে? তানভীর এবার সিরিয়াস কণ্ঠে উত্তর দিল। সকল ফর্মালিটি শেষ, আধ ঘন্টা খানিক পরেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। খান পরিবারের সকল সদস্য তোমাদের আশায় পথ চেয়ে আছে। জানি তো। আমারও তাদের কাছে ফিরে যাওয়ার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে। ইস, আমার জন্য তো কারো মনটা এত ব্যাকুল হয় না। আপনি কি কোনোভাবে নিজের পরিবারকে নিয়ে জেলাস ফিল করছেন? কই না তো, আমাকে ভালোবাসার জন্য আমার এখন মেয়ে আছে, বুঝলা? মেঘ আবিরে খুনসুটি দেখে তানভীর হাসিমুখে বিদায় নিয়ে বাহিরে চলে গেল। এই ছেলে, তাড়াতাড়ি সাজানো শেষ কর, আমার নাতি নাতনিরা চলে আসবে। আলী আহমেদের তাড়াহুড়ো শুনে ছেলেটি জবাব দিল। আঙ্কেল, আর কিছুক্ষণের মধ্যেই সব সাজানো শেষ হয়ে যাবে। এদের দুইজনের কথার মাঝে উপস্থিত হলো মোজাম্মেল খান। বলল। কি হয়েছে ভাইজান? আলী আহমেদ খান জবাব দিল। আমার আবিরের ছেলে মেয়ে বাড়িতে আসার সময় হয়ে গেছে, কিন্তু ওদের এখনো বাড়ি সাজানো কমপ্লিট হয়নি। আরে ভাইজান, এত চাপ নিও না, ওদের বাড়িতে ফেরার আগেই সব কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। মালিয়া খান, হালিমা খান ও আকলিমা খান সকাল থেকেই রান্নাঘরে প্রচুর ব্যস্ততার মাঝে সময় কাটাচ্ছে। বন্যাও সাথে সাথে সাহায্য করছে। আজ মাহমুদা খান ও জান্নাত আসার কথা, হয়তো তারাও কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আরিফকে বারবার বলেছে আসার জন্য, কিন্তু আরিফ সে জানিয়েছে অন্য সময় আসবে। ঘর জুড়ে স্নিগ্ধ আলো, ফুলের মালা আর হালকা ইনস্ট্রুমেন্টাল সঙ্গীত। দরজার সামনে দাঁড়িয়ে আছে আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান, মালিয়া খান, হালিমা খান, আকলিমা খান সহ পরিবারের সকল সদস্য। প্রত্যেকের চোখে একরাশ উচ্ছ্বাস। হঠাৎ করে দরজার কলিং বেল বেজে উঠল। এসেছে, ভাইয়ারা এসেছে। হালিমা খানের চোখ ভিজে গেছে জলে। বলল, আমার নাতি নাতনি এসেছে। মালিয়া খান মেঘের ছেলেকে কোলে নিয়ে বলেন, আল্লাহ তাআলা রহমত নামিয়ে দিস ঘরে। আলী আহমেদ খান সামনে এগিয়ে এসে আবিরের কোল থেকে নাতনিকে কোলে নিয়ে বলেন, আমার নাতনি কি কম নাকি? দেখেছো, ও এসেছে আর সারা ঘর আলোয় আলোয় ভরে গেছে। মা বাবার খুনসুটি দেখে আবির হাসলো। ইকবাল খান হেসে হেসে বলেন, আবারও খান পরিবার আরও দুইজন নতুন উত্তরসূরি পেয়ে গেছে। আজ শুক্রবার বাড়ির বাগানে ছোট্ট একটা মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে ছেলে ও মেয়েকে নিয়ে বসে আছে মেঘ ও আবির। আজ ওদের নামকরণ করা হবে। আত্মীয় স্বজনরাও, পাড়া প্রতিবেশী সবাই এসেছে আবির ছেলে মেয়েকে দেখতে। আদি একটা ছোট্ট কবিতা পাঠ করে বাবুদের উদ্দেশ্যে। আলো হয়ে এলে তোমরা, খান ঘরে সুর বাজে, তোমাদের হাসিতে যেন খান পরিবারের নতুন দিন সাজে। তারপর মালিয়া খান ছেলে বাবুকে একটা সোনার লকেট সহ চেন ও মেয়ে বাবুকে সোনার 2টা চুড়ি পরিয়ে দিল, যা খানবাড়ির ঐতিহ্যের প্রতীক। মালিয়া খান গভীর আবেগী কণ্ঠে বাবুদের উদ্দেশ্যে বলল, এক সময় এই চুড়ি ও চেইন তোমাদের মা বাবা পরেছিল, আর এখন থেকে এগুলো তোমাদের। এক একে সকলে এসে দোয়া করে গেল ও অনেক গিফট দিল। এখন নাম রাখার পালা। আবির মেয়ের নাম রাখলো মেহবুবা খান আইহা, আর মেঘ ছেলের নাম রাখলো মাহাদীপ খান আইহান। তাছাড়া পরিবারের সকলে ভিন্ন ভিন্ন নাম রাখলো, যেমন ছেলের নাম রাখলো ফারাজ, আয়ন, রাফি, আহিল, মাহির, মাহাতাব, আহির, মৃদুল, আয়ুষ, ইসরাক, মাহিম, আদিল, মাশরাফি, সাফওয়ান, মাহিদ, মেহরাব ইত্যাদি। আর মেয়ের নাম রাখলো আরিশা, জানবীর, আবিরা, আফরিন, মাহিরা, মেহেজাবিন, মঞ্জা, মুবিনা, মাইশা, মাহফুজা ইত্যাদি। নামের এত বড় লিস্ট দেখে তানভীর মাথায় হাত রেখে বসে পড়ে বলল, আমার মাত্র একটা ভাগিনা ও একটা ভাগ্নি, ওদের এত নাম হলে তো ওরা নিজেরাই নিজের নাম ভুলে কনফিউশন হয়ে যাবে। ভাই আর বোনু,
যা নাম রেখেছ তাই থাকবে, কিন্তু আমি আমার ভবিষ্যৎ মেয়ে জামাইকে তাসফিন খান বলেই ডাকবো, যার অর্থ একজন সুশৃঙ্খল ও বুদ্ধিমান ব্যক্তি। আর আমার মেয়ের ভবিষ্যৎ একমাত্র ননদের নাম হবে তাসফিয়া খান, যার অর্থ বিশুদ্ধ, পবিত্র, পরিশুদ্ধা ও সততা। বোনা রেগে ফুঁসে উঠে বলল,